সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা টাইমসের নিয়মিত টক শো আয়োজন মিঠে করায়। আমি মনির হোসেন লিটন। আপনারা জানেন, আমরা আমাদের এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ এবং এসব আলোচনায় অংশ নেন দেশের বিশিষ্টজনরা। আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি পর্দার আড়ালের রাজনীতি। আপনারা জানেন, আমরা যে প্রতিদিন মাঠে ঘাটে রাজনৈতিক দলগুলির যেসব কর্মসূচি দেখি, যেসব টিকা বিবৃতি শুনি এবং যেসব সংবাদ সম্মেলন দেখি শুনি, সেসব বিষয়ে যে কথাবার্তা, এর পেছনেও অনেক কিছু থেকে যায়। কিভাবে একটি রাজনৈতিক দল গঠন হয়, কিভাবে একটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত গ্রহণ হয়, কিভাবে রাজনৈতিক দলের বাইরে থেকে অন্যরা তাদের সিদ্ধান্ত গ্রহণে, তাদের কর্মসূচি গ্রহণে প্রভাব বিস্তার করে। এসবই হচ্ছে রাজনীতির পর্দার আড়ালের বিষয়। রাজনীতির পর্দার আড়ালের এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। এই জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুজন অতিথি। আমাদের আজকের আলোচনায় অংশ নিতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক ডাক্তার সাজিদুল হক রুবেল। রুবেল, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। এবং আরেকজন যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। দুজনকে স্বাগত জানাচ্ছি। তো আমি যেটি বলছিলাম যে রাজনীতিতে আমরা মাঠে ঘাটে যেটি দেখি, এর পেছনেও নানান কিছু ঘটে। এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে। সেই দলটিতে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা অংশ নেবেন, এই কথাটি গত কয়েকদিন যাবৎ শোনা যাচ্ছে। তো শেষ পর্যন্ত সেই রাজনৈতিক দলটি কাদের রাজনৈতিক দল, সেই ছাত্রদের নাকি সাবেক সেনা কর্মকর্তাদের নাকি অন্য কারো, এরকম নানান রকমের কথাবার্তা চলছে। সাংবাদিক হিসেবে ইলিয়াস খান, আপনার কাছে জানতে চাইছি যে আপনার কাছে কি তথ্য আছে, কি ধরনের দল হতে যাচ্ছে সেটি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। রুবেল ভাই আছেন এবং অনুষ্ঠান যারা দেখছেন, আসলে ঠিকই আপনি বলেছেন যে আমরা যে বাইরে যে কর্মকাণ্ডগুলো দেখি, যে তৎপর দেখি রাজনৈতিক দলগুলো, অনেক সময় সেগুলো আমরা সারফেস লেভেল থেকে দেখি, ভিতরে কিন্তু পর্দার আড়ালে নানা কিছু হয়। ক্ষেত্রে তাই হচ্ছে। ছাত্ররা যে দলটি করছে, প্রথমত ছাত্ররা বলতে আমার আপত্তি আছে, কারণ এখন যারা দল করছেন এরা কেউ ছাত্ররাই, আর বাট এটাকে ট্যাগ দেওয়া হচ্ছে যে ছাত্র দল, সবাই এই কথাটি বলছে, আমি শুনছি। তো হয়েছে ছাত্ররা করেছে কিন্তু দল করেনি। শিক্ষা আন্দোলন হয়েছে, ছাত্ররা করেছে সে আন্দোলন, কিন্তু দল করেনি। 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্ররা বিস্কুট। এবং সর্বশেষ নিশ্চয়ই আপনার মনে আছে, আমি জানি না ততদিন আপনি ইউনিভার্সিটি ছিলেন কিনা, 90 যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলন কিন্তু ছাত্ররা করেছে, সব ছাত্র সংগঠন মিলে করেছে। তো তারাও কিন্তু কোনো দল করেনি, কিন্তু এবার ছাত্ররা দল করছে। তাদের দল করাকে স্বাগত জানাই। তারা কিন্তু গণতান্ত্রিক দল করবে, তারা দেশ ভালো করতে চায়। এর পিছনে অনেক কারণ আছে, যে আপনি যে কথাটাই বলেছেন, সব কারণ আপনিও বলতে পারবেন এখানে, আপনি যতটুকু জানেন আমিও দল করছে, তারা আমি স্বাগত জানাই। তারা একটি গণতান্ত্রিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে, ভালো। সামরিক বাহিনী আপনি যেটি বলেছেন জয়েন করার জন্য আহ্বান জানিয়ে তারিখ বোধ হয় এই দলটি গঠিত হবে। দল গড়ার শুরুতেই কিন্তু আমরা দেখেছি যে শিবিরের সাথে এটি নিয়ে একটি দর কষাকষি হয়েছে, পদ কে পাবে কে পাবে না, বা তাদের প্রতিনিধি রাখবে, নানা কিছু হয়েছে। তো এই দলটি সম্পর্কে প্রথমে পাবলিক যে ইমপ্রেশন হচ্ছে, এটি একটি কিংস পার্টির মতো, কারণ এই দলটির যিনি দলের আহ্বায়ক হচ্ছেন তিনি বলেছেন তিনি পদত্যাগ, অন্য দুজন কিন্তু সরকারে আছে, এবং সরকারে থাকায় আমরা কিন্তু তাদের তৎপরতা নিয়ে নানা জনের কাছে নানা কথা শুনি, সেটি আর স্টুডিওতে বলবো না। তবে সবচেয়ে যে বড় কথা, আমরা কিন্তু বিভিন্ন সময় হতাশ হয়েছি। আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের পূর্বসূরি আমাদের 56,000 বর্গমাইল দিলেন, কিন্তু আমরা কি বলে, আমাদের যে প্রত্যাশা ছিল সেটি কিন্তু আমরা কিন্তু গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, আমরা ভোটের জন্য যুদ্ধ করেছিলাম। ভোট আওয়ামী লীগকে দিয়েছিল, কিন্তু পাকিস্তানি জানতা মানেনি। সেই ভোট একসময় আমাদের অধিকার কেড়ে নেওয়া হলো, বাকশাল করা হলো। তারপর আমরা কি দেখলাম, দুর্ভিক্ষ দেখলাম। দুর্ভিক্ষ কিন্তু খাদ্য সংকটের কারণে হয়নি, চুরি এবং অব্যবস্থাপনার কারণে হয়েছে আওয়ামী লীগের। তারপর ধরেন 90-এর আন্দোলন আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশা আমাদের পূরণ। ছাত্রদের 10 দফা ছিল, সেই 10 দফা কি পূরণ হয়েছে? হয়নি। বাট এবারে যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এটি কিন্তু সর্বস্তরের মানুষের
বিশেষ করে 90 যে আন্দোলনের কথা যদি বলি, সেটি কিন্তু একটা আরবান আন্দোলন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্য কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি কলেজ মিলে সে আন্দোলনটি করেছে। এবার যে আন্দোলনটি হয়েছে সেটি কিন্তু একদম পুরো দেশে ছড়িয়ে পড়েছিল। যেমন শিক্ষার্থীরা নেমেছে, তার বাবা মা নেমেছে, অনেক জায়গায় দাদা দাদিও নেমেছে। সুতরাং এটি কিন্তু আসলে ইগনোর করার উপায় নেই। এত বড় গণ অভ্যুত্থান বাংলাদেশে আর কখনো হয়নি। এবং আপনি জানেন যে প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিগার এসেছে, বাট আমরা যদি ধরি যে 1500 মতো মানুষ মারা গেছে ছাত্র জনতা, তারপরে ধরুন প্রায় 32,000 মানুষ গুরুতর আহত হয়েছে, 600 জনের মতো লোকের চোখ নাই। সুতরাং এবার যদি নানা ষড়যন্ত্র করে গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করা হয়, সেটি হবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমরা গণতন্ত্র বলি, আমরা দায় এড়ানোর জন্য বলি শিশু গণতন্ত্র। 54 বয়সে আর কেউ শিশু থাকে না, এটি এটি বলার সুযোগ নেই। কিন্তু শুধু আমরা চাই যে বাংলাদেশের প্রকৃত পক্ষে একটি গণতান্ত্রিক ব্যবস্থা যাতে প্রতিষ্ঠিত হয়। সবসময় আমরা বলি যে দল ক্ষমতা থেকে তাদের মতো করে গণতন্ত্র করতে চায়, সেটি যেন না হয়। প্রকৃত যে গণতান্ত্রিক ব্যবস্থা, ওয়েস্টমিনিস্টার যে সিস্টেম আমরা ফলো করি, সেটি যেন আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়, সেই প্রত্যাশা আমরা করছি। এবং এজন্য আমি শেষ বাক্য যেটি বলবো, যে জন্য কিন্তু যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত। কারণ নির্বাচন থেকে মানুষ দীর্ঘদিন বঞ্চিত। মানুষ ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গত 15.5 বছরের মানুষ ভোট দিতে পারে না। মানুষের কিন্তু একটা ভোটের ক্ষুধাও আছে, কিন্তু ভোটকে পেছানোর জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে। বাট এটির কি বলে, ফল কিন্তু ভালো না। আমার মনে আছে 111-এর 2 বছর তারা ক্ষমতায় ছিল, নানা কৌশল করে শেষ পর্যন্ত দেশেই থাকতে পারেনি। আমি প্রত্যাশা করতে যে এই সরকারের যিনি প্রধান আছেন, তিনি একজন সজ্জন ব্যক্তি, সারা বিশ্বব্যাপী তার পরিচিতি আছে। সুতরাং চাই যে তার নেতৃত্বে এই যে সরকারটি ক্ষমতায় আছে, যদি অনেকে বলে এনজিও সরকার, সেদিকে আমি যাব না, তারা যত দ্রুত সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক শক্তি না থাকলে এই ছোট্ট দেশটি চালানো কিন্তু খুব কঠিন। কারণ আমরা সবাই জানি যে পৃথিবীর জি আপনার কাছে আমি আরো আসব, বিশেষ করে আপনি যে ষড়যন্ত্রের কথাটি বলছেন, যে নানা রকমের ষড়যন্ত্র চলছে এটি, এবং আবারও একই প্রশ্ন করব যে নতুন রাজনৈতিক দল অথবা দলগুলি, কারণ একাধিক দলের কথাও শোনা যাচ্ছে, এগুলির পেছনের কাহিনীটা কি? যে কারা, আমরা তো অতীতে দেখেছি যে সরকারের সাথে ঘনিষ্ঠতা তৈরির জন্য সরকারের প্রশ্রয়ে নানা রকমের দল হয়। তো প্রত্যেকেরই রাজনৈতিক দল করার অধিকার আছে, তারা সেই অধিকার প্রয়োগ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু পেছনে কার সাথে কার সংযোগ, এটি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো। এখন এই একই বিষয়ে আমরা প্রশ্ন করব ডাক্তার সাজেদুল হক রুবেল আপনাকে, যে আপনি রাজনীতির মাঠে খুবই সক্রিয়। আপনি কিছুদিন আগে যে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক, সেখানেও ছিলেন। আসলে রাজনীতির মাঠে যা হচ্ছে, পেছনে কি একই ঘটনা ঘটছে, নাকি নেপথ্যে আরো এর সাথে আরো অনেক কিছু ঘটছে, যেটি আমরা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না বা বুঝতে পারছে না? শুধু এক ধরনের সন্দেহ যে কে করছে এই দল, কে আসছে সেখানে, এরকম কিছু হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে আপনি যে প্রেক্ষাপটটি নিয়ে আলোচনা করছেন এবং নেপথ্যের খবরগুলো আলোচনা করতে চাচ্ছেন, নেপথ্যের খবর কিন্তু বরাবরই কিছুটা হাইপোথেটিক্যাল হয়, ঠিক আছে? খুব বেশি হয় না যে আমরা আমাদের মন মতো করে বলবার চেষ্টা করি। তবে এখানে একটা জিনিস একটু আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। সেটা দেখেন, আন্দোলনটি ছিল নিতান্তই একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন। আমরা বলি যে ৩৭ দিনের আন্দোলন, কিন্তু ৩৭ দিনের আন্দোলনকে আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা ২টি পর্বে দেখি আর কি। অর্থাৎ জুলাইয়ের ১৪ তারিখ পর্যন্ত আন্দোলনটি এক ঘরানার ছিল। এরপর হচ্ছে ১৫-১৬ তারিখের একটা বড় ধরনের পরিবর্তন। তারপর ১৭ তারিখের পর থেকে আন্দোলনটি আরেকটি স্তরে উঠে আর কি, এবং সেটা একসময় একটা চরম রাজনৈতিক পরিবর্তন ঘটায় দেয়। অর্থাৎ শুরুতে যেটা ছিল একটি নিতান্তই অরাজনৈতিক আন্দোলন, সরকারি চাকরি ক্ষেত্রে যে কোটা রয়েছে সে কোটা সংস্কারের যে আন্দোলন, সেই কোটা সংস্কারের আন্দোলন একসময় পরিণত হলো আপনার হচ্ছে
এক দফার দাবিতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলে আসলো। তাও 2 বা 3 তারিখ থেকে সেটা চলে এসছে এবং একটি 9 দফাও এসছিল আর কি। কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে একটু খেয়াল করবেন যে এখানে এখন যে কথাগুলো বলা হচ্ছে খুব জোর দিয়ে, সেই কথাগুলো কিন্তু সেই 37 দিনের আন্দোলনে পুরোপুরি অনুপস্থিত ছিল। এবং এটির মধ্যে অন্যতম বিষয়টি হচ্ছে সংস্কার, রাষ্ট্রের সংস্কার। এটার যে প্রয়োজন নাই এটা কেউ বলতে পারবে না। এটা অবশ্যই প্রয়োজনীয় একটি বিষয় যে আমাদের সংস্কার করতে হবে। কিন্তু বলা হচ্ছে যে এটাই হচ্ছে এই আন্দোলনের একটি স্পিরিট এবং এই আন্দোলনের স্পিরিটকে ধারণ করবার জন্য, কন্টেইন করবার জন্য মূলত একটি রাজনৈতিক দল তারা গড়ে তুলতে চায়। এই অগাস্টের অভ্যুত্থানকে ধারণ করতে পারে এমন কোন রাজনৈতিক দল নাকি বাংলাদেশে নেই। ফলে বাংলাদেশে যে পুরনো রাজনৈতিক দল রয়েছে, পুরনো যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে সেটাকে পুরোপুরি নাকচ করে দিয়ে এক নয়া রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তারা হচ্ছে রাজনৈতিক দল গঠন করবে। এখন প্রশ্ন হচ্ছে সেই নয়া রাজনৈতিক দলের বন্দোবস্তের আহ ইস্তেহারটা কি, সেটা আমার কাছে পরিষ্কার না। হয়তো আপনার কাছে পরিষ্কার হতে পারে, আপনি বলবেন। কিন্তু আমার কাছে কিন্তু এটা মোটেও পরিষ্কার না। এবং এখানে আমরা দেখি যে বিশেষ করে 90 এর পরে আওয়ামী লীগ আর বিএনপি 80-র দশক থেকে আমরা দেখেছি যে সামরিক, বেসামরিক আমলা এদেরকে হচ্ছে গিয়ে নির্বাচনের সময় মানোনয়ন দেওয়া, ঠিক আছে, এবং মানোনয়ন দিয়ে হচ্ছে তারা নির্বাচিত হয়। এরকম একটি প্রবণতা আমরা সেই পুরনো বন্দোবস্তের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেছি। বড় বড় রাজনৈতিক দল যারা হচ্ছে গিয়ে ক্ষমতায় ছিলেন, ক্ষমতা শেয়ার করেছেন, হ্যাঁ, আবার প্রধান বিরোধী দলও ছিলেন। এরকম দলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে আপনার হচ্ছে সাবেক সামরিক কর্মকর্তাদেরকে নিয়ে হচ্ছে দল ভারী করার যে প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ একে একে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি একে একে পুরনো বন্দোবস্তকেই কিন্তু অনেকটাই অনুসরণ করবার চেষ্টা করা হচ্ছে। এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আমরা হচ্ছে গিয়ে নেপথ্যের বিষয়গুলোর দিকে আমাদের একটা নজর দেওয়া প্রয়োজন রয়েছে, ঠিক আছে। সেই কারণে আপনার যে আলোচনার আজকের বিষয় আমি অত্যন্ত প্রাসঙ্গিক মনে করছি। ইলিয়াস ভাইয়ের আলোচনার ক্ষেত্র থেকে আমি একটু হচ্ছে করতে চাই। 52-এর ভাষা আন্দোলনের পর নতুন সংগঠন হয়েছিল, ছাত্রদের নতুন সংগঠন হয়েছিল, কিন্তু সেটা একটা ছাত্র সংগঠন হয়েছিল। এই আন্দোলনকারী ছাত্ররাই একসময় চিন্তা করলো যে এই যে ভাষা আন্দোলন, তার মাত্র 5 বছর আগে পাকিস্তান সৃষ্টি হয়েছিল একটা সাম্প্রদায়িক রাজনীতিকে ভিত্তি করে, সাম্প্রদায়িক দর্শনের উপর ভিত্তি করে, দ্বি-জাতি তত্ত্বের উপর ভিত্তি করে। সেই দ্বি-জাতি তত্ত্বকে নাকচ করে দিয়ে, পাকিস্তানের জন্ম দর্শনকে নাকচ করে দিয়ে বাঙালি ছাত্ররা বাংলা ভাষার জন্য আন্দোলন করেছে। কিন্তু এই যে অসাম্প্রদায়িক একটি চেতনা তৈরি হলো, এই অসাম্প্রদায়িক চেতনাকে কন্টেইন করবার মতো সেই সময় কোনো ছাত্র সংগঠন ছিল না। সেই কারণে সে সময় ছাত্র ইউনিয়নের জন্ম হলো 52 সালে, 26 এপ্রিল জন্ম হলো। কিন্তু ছাত্র সংগঠনের জন্ম হয়েছিল, ছাত্ররা ছাত্র সংগঠনের জন্ম দিয়েছিল। এটি হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে প্ল্যাটফর্মকে ব্যবহার করা হচ্ছে, এই প্ল্যাটফর্মটা তো সবার প্ল্যাটফর্ম ছিল আন্দোলন চলাকালে। যে ছেলেটি ছাত্র দল করত, যে ছেলেটি ছাত্র ইউনিয়ন করত, বা ছাত্র ফ্রন্ট করত, বা ফেডারেশন করত, শিবির করতে পারে, তারা প্রত্যেকেই কিন্তু এই প্ল্যাটফর্মটাকে তাদের প্ল্যাটফর্ম মনে করেছে। এটাকে তারা কোনো স্বতন্ত্র কোনো প্ল্যাটফর্ম ভাবেনি, এটাকে তারা একটা ঐক্যের প্ল্যাটফর্ম ভেবেছে। এবং দেখবে যে জনগণও বুঝে মানে এটার প্রতি আস্থা রেখেছিল, তাদের প্রতি আস্থা রেখেছিল এই কারণে যে তারা বিএনপি না, তারা জামাত ইসলাম না, হ্যাঁ, বা তারা হচ্ছে কোনো অন্ধকারের কোনো শক্তিকে প্রতিনিধিত্ব করছে না, কোনো মৌলবাদী শক্তিকে প্রতিনিধিত্ব করছে না। সেই এমন একটি ইমেজকে, এমন একটি ভরসার উপর নির্ভর করেছে এবং সেখানেই তারা মানুষ
গণমানুষ, ছাত্র, শ্রমিক, জনতা জান বাজি রেখে লড়াই করেছে এবং সেই লড়াইয়ের পরিণামে আজকের এই মুহূর্তে আমরা যে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছি, সেই রাজনৈতিক পরিস্থিতি আমরা এসে পৌঁছেছি এবং এই জায়গায় পৌঁছেই এখন একটা বড় বিতর্কের জায়গা তৈরি হয়ে গেল। 5ই আগস্টই মানুষ প্রথম মনে করেছে যেটা, যে দেশে এবার গণতন্ত্র ফিরে আসলো, অবিলম্বে দেশে একটা নির্বাচন হবে, এবার আমার ভোট আমি দিতে পারবো, যাকে খুশি তাকে দিতে পারবো। এটাই কি মনে করা হয়েছিল প্রথম, যে এবার দেশে আবার একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরে আসলো। কিন্তু 6 মাস যাওয়ার পর শুনলাম এই ভোট নাকি, এই নির্বাচনই নাকি কোনো বিষয় না বা বিষয় ছিল না। ঠিক আছে, সেখানে এই বিষয়টাই নাকি কোনো বিষয় ছিল না এবং বলা যায়, যখন বলা হয় সংস্কার আগে হবে নির্বাচন পরে হবে, তখন প্রশ্ন করা হয় সংস্কার তো 9 দফার মধ্যে ছিল না, সংস্কারের কথা তো তখন কেউ বলে না। তখন বলে ভোটের কথাও তো 9 দফার মধ্যে ছিল না। অর্থাৎ একটাকে একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটাকে কাটাকুটি করার মতো একটা চেষ্টা বা প্রচেষ্টা রয়েছে। আবার দেখা গেল ভোটের কথা মেনে নেওয়া হলো, মেনে নিয়ে আরেকটি কঠিন প্রক্রিয়া জাতীয় নির্বাচনের আগে আরেকটা কঠিন প্রক্রিয়া হচ্ছে সামনে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনে আপনি দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, এই তো গত 2 দিন আগে আমরা দেখলাম যে বাস ডাকাতি, বাসে ধর্ষণ, ঠিক আছে, রুবেল সেই ভাই, ধর্ষণ আমরা এই হওয়ার পরও জি রুবেল ভাই, আমরা এই ইস্যুগুলিতে আরো বিস্তারিত ভাবে শুনবো আপনার এবং ইলিয়াস খান দুজন অতিথির কাছ থেকেই। আমরা এখন হ্যাঁ, একটু ভিন্ন নিজের নেপথ্যের যে কথাগুলি শুনছিলাম, আপনার কথার জের ধরে বলছি যে আপনি যেটি বলছিলেন যে 5 জুলাইয়ের আন্দোলনটির দুটি ফেজ। প্রথম ফেজটি তো একেবারেই ছাত্রদের কোটা নিয়ে আন্দোলনেরই। কিন্তু আমরা যখন দেখলাম যে 5ই আগস্টের পর নিত্য নতুন কথাবার্তা শুনছি, এরই একটা পর্যায়ে এখন শুনতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউএসএআইডি কে দিয়ে বাংলাদেশের একটি বা একাধিক কোনো প্রতিষ্ঠানকে বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করার নামেই হোক বা যেই নামেই হোক টাকা পয়সা দিয়েছে। তো এই যে আপনি বলছিলেন হঠাৎ করেই সকল দলের মতের সমর্থক ছাত্ররা একটি আন্দোলন শুরু করেছিল, নাকি এর পেছনে যেটি আমরা বলছিলাম যে পর্দার আড়ালে অনেক আগে থেকেই এটির কোনো প্লট তৈরি হয়ে আসছিল, যেটি পরবর্তীতে জুলাইয়ে এক ধরনের আন্দোলনের মাধ্যমে শুরু এবং আরেকটি ফেজে গিয়ে শেষ হলো? সেটি আমরা আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। এর আগে একটু ইলিয়াস খানের কাছ থেকে এই একই প্রশ্নের একটু উত্তর জানতে চাইবো, যে এই যে হ্যাঁ, নেপথ্যের যে শক্তিগুলি, সেগুলি কিভাবে প্রভাব বিস্তার করেছিল সেই আন্দোলনটিতে? না, আমি এটা মনে করি না অন্য কেউ বাইরে থেকে প্রভাব বিস্তার করেছে। বাংলাদেশের মানুষের এটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে রুবেল ভাই আছেন, কমিউনিস্ট পার্টির লোকদেরও নানাভাবে হেনস্থা করা হচ্ছে। সকল গণতান্ত্রিক শক্তি যারা ছিল, তারা যারা গণতান্ত্রিক অভিপ্রায় না ব্যক্ত করতে পারেন, সেই জন্য যে যে ব্যবস্থা দরকার সেটি করা হয়েছিল। আমরা দেখেছি যে বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, জেল খেটেছেন, চরে ঘুমিয়েছেন, নৌকায় থেকেছেন। এক একজনের নাম যেমন হাবিবুর নবী সোহেলের বিরুদ্ধে 452টি মামলা, এরকম মামলা হামলা নানা কিছু করে। এবং গণতান্ত্রিক শক্তি যখন কোনো প্রোগ্রাম করতে চেয়েছে, সেটি নানাভাবে দমন করা হয়েছে। দুই একটি দল ছাড়া, যেমন ওয়ার্কার্স পার্টি, জাসদের একটি অংশ, এরা ছাড়া এবং জাতীয় পার্টির চিরাচরিত তারা দালালি করে এসেছে এবং এই দুর্বিনীত শাসনকে প্রলম্বিত করার জন্য যত ধরনের সহযোগিতা, সেটি কিন্তু জাতীয় পার্টি করেছে। সুতরাং মানুষের মধ্যে একটা ক্ষোভ ধীরে ধীরে তৈরি হয়েছিল অনেক। আপনি দেখুন যে রুবেল ভাই একটু আগে বলেছেন, আমরাও জানি যে এটি কিন্তু একটা নির্দোষ আন্দোলন ছিল প্রথম দিকে, যে আমরা ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে। কিন্তু শেষ পর্যন্ত এটি কিন্তু এক দফা। তখন কিন্তু আমার একটু কষ্ট লেগেছিল এই কারণে যে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সবসময় অবদান ছিল। তারা গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে, লড়াই করেছে। কিন্তু আমরা দেখলাম এবার শুধু ছাত্ররা নিজেদের দাবির কথা বলছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে না, তারা সঠিক পথে এসেছে। বাংলাদেশের ছাত্র সমাজ আইয়ুব বিরোধী আন্দোলন করেছে, ইহাইয়ের বিরুদ্ধে আন্দোলন করেছে, সকল স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং শেষ পর্যন্ত তারা কিন্তু এক দফা এসেছিল। এক দফা রুবেল ভাই যথার্থই বলেছেন। এখন যে কথাগুলো বলা হচ্ছে যে আগে সংস্কার করতে হবে, স্থানীয় সরকার নির্বাচন করতে হবে,
প্রেসিডেন্টকে বাদ দিতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নানা কিছু এখন শুনি, কিন্তু এগুলো কিন্তু তখন ছিল না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করে, সবাই মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে ইঙ্গিত করে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি পিছন থেকে কল করে, সেটি আমি ব্যক্তিগত মনে করি না, কারণ সেটি বললে আসলে যারা আন্দোলন করেছে তাদেরকে ছোট করা হবে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র প্লে করতো, তাহলে তো আরো আগে সরকারের পতন করতে বলে আমি মনে করি, বাট তারা সেটি করে এবং অত্যন্ত নেকেডলি, অত্যন্ত দৃষ্টিকটু ভাবে ভারত এই বিনা ভোটের সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সবই কিন্তু করেছে, সবই করেছে। আমরা দেখেছি সেই সুজাতা সিং এসছেন, জাতীয় পার্টির নির্বাচনে যাবে না, তাদেরকে পার্সিকুলার নির্বাচনে নিয়ে গিয়েছে। এবং খুব কষ্ট হয় কি, ভারত অন্তত ভোটারের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, তার দেশের ভোট নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নাই। আমাদের নিশ্চয়ই আমরা যদি ভুলে না গিয়ে থাকি যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হলো, সব জায়গায় মমতা ব্যানার্জি দল জিতে যাচ্ছে, কিন্তু তিনি হেরে যাচ্ছেন। এটি কিন্তু আমাদের দেশে এটি চিন্তা করা যায় না। সেই একটি যে ভোটের একটি উৎসব যে ভারতে হয়, সবাই ভোট দিতে পারে, বাংলাদেশে এই অধিকারটি কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল। আমরা কি দেখেছি? আমরা দেখেছি 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে, তারপর দেখলাম যে রাতের ভোটে নির্বাচিত হয়েছে, আমরা জানি সবাই, এবং 24 দামি ভোট দেখলাম। এগুলো তো আমাদের প্রত্যাশা, আমাদের পূর্বসূরি এর জন্য কিন্তু জীবন দেয়নি। ইভেন আওয়ামী লীগ যে আন্দোলন করেছে, সবসময় গণতন্ত্রের জন্য, ভোটের জন্য আন্দোলন করেছে, কিন্তু খুব কষ্ট হয় যে বাংলাদেশের প্রাচীন দলটি তারা নিজ হাতে এগুলো হত্যা করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এবং লিটন ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে, আগে যে ট্রেডিশনাল বডি, এই প্রফেশনাল বডি, ট্রেড বডি নির্বাচন হতো, এফবিসিসিআই, ডিসিসিআই, এই যে বিজিএমইএ, তারপরে বলুন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ডাক্তারদের নির্বাচন, ডাক্তার ভাই আছেন, বিশাল উৎসব মুখর নির্বাচন হতো। কিন্তু এক পর্যায়ে দেখলাম এগুলোতে কোনো নির্বাচন হচ্ছে না। বিশেষ জায়গাতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলে দেওয়া হয় উনি সভাপতি, উনি সেক্রেটারি। সুতরাং সব নির্বাচনী ব্যবস্থাকে একদম নির্বাসনে পাঠানো হয়েছিল। সুতরাং যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। এখন যদি আমি বলি আগে সংস্কারের প্রসঙ্গটিতে আসবো, কিন্তু আপনার সাথে যেই কথাটি আপনি তুলেছেন সেটি ডাক্তার সাজেদুল হক রুবেল আপনার কাছ থেকে জানতে চাই। সেটি হচ্ছে যে ইলিয়াস খান বলছিলেন যে এটি ছিল ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন, এর পেছনে কারো কোনো প্রভাব ছিল না, অর্থাৎ পর্দার আড়ালে এর কিছুই ছিল না। আবার একই সাথে ইলিয়াস খান আরেকটি কথাও বললেন যে পর্দার আড়ালে অন্য একটি পক্ষ, অর্থাৎ তখন যারা সরকারে ছিলেন, সেই আওয়ামী লীগ যাতে সবসময় ক্ষমতায় থাকে সেই কাজটি করে চলেছিল ভারত, সেটি পর্দার আড়ালেই নিশ্চয়ই করেছিল। অর্থাৎ পর্দার আড়ালে কাজ চলছিল এক পক্ষের, আর ইলিয়াস খানের কথায় অন্য পক্ষের দিকে কোন রকমের কাজ চলছিল না, বা কেউই তাদের পেছনে কেউ ছিল না। সাজেদুল হক রুবেল, আপনিও কি তাই মনে করেন, নাকি পেছনে আসলেই সব সময় কোনো না কোনো শক্তি কাজ করেই গেছে, উভয় দিকেই? বিষয়টা জটিল, এটাকে খুব সরলভাবে সাদা কিংবা কালো বলে উত্তর দেওয়া সম্ভব নয়, এটা প্রথমে মেনে নিতে হবে। আসলে দেখতে হবে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের এই ভূ রাজনৈতিক গুরুত্বের জন্য এই মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, ভারত বলুন, তারা তাদের খেলা সবসময় খেলে থাকেন। এই যে ছাত্র জনতার এই যে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, এই যে আগস্ট অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে প্রথম প্রশ্নবিদ্ধ কে করেছে? আপনি বলতে পারেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে গতকাল ট্রাম্প একটি বক্তব্য দিল, এই বক্তব্যের মধ্যে দিয়ে একটি বড় ধরনের প্রশ্ন তৈরি হলো। বিষয়টা কিন্তু আসলে এখান থেকে শুরু হয়নি। এই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আজ থেকে প্রায় 5 মাস আগে আমাদের প্রধান উপদেষ্টা যে আমাদের এই স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানকে তিনি বললেন এটা ম্যাটাকুলাসলি ডিজাইন, ওয়েল প্ল্যান্ড, আবার এটা নাকি মাস্টার মাইন্ড আছে। এই যে বক্তব্যটা তিনি দিলেন, এই বক্তব্যটাকে সাংঘাতিক রকমের এই আন্দোলনের পিঠে ছুরি বসানো, একটু মারাত্মক ছুরি বসানো হচ্ছে এই আন্দোলনের পিঠে আর কি। এবং তখনই অনেক রকমের হচ্ছে গিয়ে অবিশ্বাস এবং সন্দেহ দানা বাঁধতে শুরু করে কিন্তু মানুষের মনে, গণমানুষের মনে, যে অত্যন্ত আমাদের যে ছাত্র ইউনিয়নের ছেলেরা বারবার অ্যারেস্ট হয়েছে। ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট তো ঘুমিয়ে হয়েছিল, মাহার শাহরিয়ার রেজা,
মানে যখন খবর আসলো শেখ হাসিনা চলে গেছেন, তখন তাকে হচ্ছে গিয়ে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হলো। তার কয়েকদিন আগে সে আরেকবার গ্রেপ্তার হয়েছে। আমাদের ঠাকুরগাঁয়ে গ্রেপ্তার হয়েছে, আমাদের চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছে, আমাদের ঢাকার উত্তরে মাহমুদ হোসেন রিজভী ছাত্র ইউনিয়নের কর্মী, সে হচ্ছে গিয়ে শহীদ হয়ে গেল 17ই জুলাই। কিন্তু তারা এবং আমরা কিন্তু সেই তথাকথিত ম্যাটাকুলাসলি প্ল্যান্ড ওয়েল ডিজাইনের কথা জানতাম না, বাংলাদেশের মানুষ জানতো না, তাই এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। কারণ আমাদের ক্ষোভের প্রেক্ষিত ছিল, বস্তুগত উপাদান ছিল, পরপর তিনটি নির্বাচন, ঠিক আছে, হচ্ছে গিয়ে প্রহসন করা হয়েছে, মানুষের গণতন্ত্রের অধিকার ক্ষুণ্ণ হয়েছিল, খুন ঘুম গুম এগুলো তো ছিলই, নানা ভাবেই হচ্ছে গিয়ে আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। এবং আমরা ভাবছিলাম আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ছিল যে আপনি খেয়াল করে দেখবেন যে 24 সে জুলাই আগ মুহূর্তে, এই আন্দোলনের আগ মুহূর্তে বাংলাদেশের টক অফ দ্য টাউন কি ছিল? টক অফ দ্য টাউন ছিল হচ্ছে সেই মতিউরের ছাগল কাণ্ড, সেই হচ্ছে বেনজিরের বিশাল দুর্নীতির ফিরিস্তি, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে একটি বড় ধরনের আন্দোলন হওয়া উচিত, এরকম একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হওয়া উচিত ছিল শুধুমাত্র দুর্নীতির প্রশ্নে, শুধুমাত্র গণতন্ত্রের প্রশ্নে, ভোটাধিকারের প্রশ্নেই হচ্ছে একটি গণ অভ্যুত্থান হওয়ার কথা। সেটা কোটা সংস্কার আন্দোলন থেকে তৈরি হওয়ার কথা ছিল না। অর্থাৎ আন্দোলন তৈরি হওয়ার জন্য, গণ অভ্যুত্থান তৈরি হওয়ার জন্য পরিপ্রেক্ষিত প্রস্তুত ছিল বাংলাদেশে। এবং বহুত আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বহুত আগেই বলেছিল যে বাংলাদেশে গণ অভ্যুত্থান অনিবার্য। এবং আমরা সে সময় বলেছিলাম এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব যদি বাম প্রগতিশীল শক্তি, মুক্তিযুদ্ধের ধারা শক্তি যদি নেতৃত্ব না দেয় গণ অভ্যুত্থানে, তাহলে এই গণ অভ্যুত্থানকে হচ্ছে গিয়ে হয় দক্ষিণ প্রতিক্রিয়াশীল শক্তি কিংবা সাম্রাজ্যবাদ নির্ভর কোন শক্তি কিন্তু এই আন্দোলনে নেতৃত্ব দিবে, এমন বক্তব্য কিন্তু আমাদের মধ্যে ছিল গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। গণ অভ্যুত্থানে যখন কথা মানুষ ভাবেই না, আজ থেকে 2-3 বছর আগে, সেই সময় আমরা এই বিষয়গুলোকে নিয়ে অনেক তর্ক বিতর্ক করেছি আমাদের নিজেদের মধ্যে। কিন্তু এই যে পরিপ্রেক্ষিত, সেই পরিপ্রেক্ষিতের সময় কিন্তু একই সাথে আমরা অবগত আছি মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ইউএস এইডের কথা শোনা যাচ্ছে, কিন্তু IRI, ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট নামে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংগঠন তৈরি করে, রিপাবলিকান ইনস্টিটিউট, জি হ্যাঁ, এইটা কিন্তু তারা তৈরি করে রেখেছে। আরেকটি সংগঠন আছে NED, ঠিক আছে, এইগুলো NDI একটি রয়েছে, আরো NDI এর আগে NED একটি সংগঠন তাদের কিন্তু রয়েছে। এবং এই ধরনের অর্গানাইজেশন গুলো তাদের কাজ কি, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আন্তর্জাতিক নীতি রয়েছে, যে তাদের যে পররাষ্ট্রনীতি রয়েছে, তাদের সেই পররাষ্ট্রনীতিকে যদি চ্যালেঞ্জ হয় কোথাও, তাহলে তারা সেইখানকার সেই রেজিমকে পরিবর্তন করবার জন্য তারা সেই দেশের মানুষের মধ্যে জনমত তৈরির চেষ্টা করবে। অর্থাৎ চেষ্টা করতে গিয়ে তারা হচ্ছে অর্থ ব্যয় করবে না। IRI আরো আগে কিন্তু 188 জনের একটা তালিকার কথা বলেছেন, এবং তারা 2 থেকে 3টে তথ্য তারা হচ্ছে কিন্তু সে সময় ডিসক্লোজ করেছিলেন, কিন্তু বাকিগুলো তারা আর বলেন নাই আর কি। ফলে এইরকম নানান রকম বিষয় রয়েছে, অতীতেও রয়েছিল, এখনো এই মুহূর্তে হয়তো তাদের কাজ হচ্ছে, তাদের হচ্ছে মার্কিন স্বার্থ আদায় করবার জন্য। ফলশ্রুতিতে যে হচ্ছে যে একটা কথা বলি আমরা যে ঘর পোড়ার মধ্যে আলো পোড়া, অর্থাৎ মারা যাচ্ছি আমরা, লড়াই করছি আমরা আমাদের অধিকার আদায়ের জন্য, সেই ক্ষেত্রে আবার তারাও তাদের যে পারপাস রয়েছে এটা নেপথ্য থেকে তারা তাদের পারপাস সার্ভ করবার চেষ্টা অবশ্যই করেছে, অবশ্যই সেই পারপাস সার্ভ করার চেষ্টা তারা করে থাকেন এবং তারা করেছে। এবং এই ক্ষেত্রে এই আন্দোলনের মূল স্পিরিটটাকে হচ্ছে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন বা কেউ না কেউ করতে পারে, কিন্তু সেই বিষয়টা দেখতে হবে। আরেকটা কথা মনে করতে হবে, বাংলাদেশের মানুষের কাছে এমন একটা বিষয় দেখানো হচ্ছে যে মানে ভারত একদিকে আরেকদিকে আমেরিকা, বিষয়টা কিন্তু তা না, বিষয়টা তা না। আমেরিকা এবং ভারত কিন্তু খুবই বন্ধু, এটা আজকের বিষয় না, ট্রাম্প আসার পরের বিষয় না, ঠিক আছে। বিগত 10 বছরে কয়টি সামরিক চুক্তি, স্থানীয় এবং এই রিজনাল যে মানে আপনার হচ্ছে রাজনীতি, সেটাকে নিয়ে অনেক ধরনের চুক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের রয়েছে। আর ভারতের এই মিডিয়ার যে বর্তমান যে বারবারান্তি কথাবার্তা
তারা যেটা বলতেছে, আমরা সেই আমরা কথাবার্তা ভারত বলতে গেলে অনেকে আমরা মনে করছেন যে আমরা ভারত শুধুমাত্র থেকে শেখ হাসিনার জন্য বা শুধুমাত্র এই আওয়ামী যে লীগের রুবেল জন্য ভাই তারা তাদের মিডিয়া ব্যবহৃত হচ্ছে, এই রুবেল কথা ভাই একটু বলে নিন আমরা নিতিন ভাই। আমরা আম- না আমরা এটাকে বিস্তারিত শুনবো, এক বাক্যে এটা শুনবো না আপনার কাছ থেকে, এটার বিস্তারিত শুনবো। প্রথমে এই প্রসঙ্গে ইলিয়াস খানের কাছেই যেতে চাইছি। তবে এর আগে, এই প্রসঙ্গটির আগে আরেকটি, যেটি ইলিয়াস খান বলছিলেন যে বর্তমানে নির্বাচন নিয়ে নানা, অথবা দ্রুত নির্বাচন দিয়ে দেয়া নিয়ে সংস্কারের নামে নানান রকমের ষড়যন্ত্র চলছে বলে উনি মনে করছেন। এই ষড়যন্ত্রটি কার বিরুদ্ধে? অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বাইরে থেকে কোনো ষড়যন্ত্র, নাকি নির্বাচন যাতে দিতে না হয় কালীন সরকারের ভেতর থেকেই কোনো রকমের ষড়যন্ত্র? এই ষড়যন্ত্রটি কিরকম, নেপথ্যে এর সাথে কোন কোন শক্তি জড়িত বলে মনে হয় আপনার কাছে, ইলিয়াস খান? আপনি রুবেল ভাই, আপনি বিবিসির একটি খবর দেখছিলেন যে আওয়ামী লীগের যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেছেন যারা, পালিয়ে আছেন যারা, তারা আওয়ামী লীগ পুনর্গঠনের জন্য অথবা পুনরুজ্জীবনের জন্য, পুনরুজ্জীবিত করার জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে। তাদের যে দেশের ভেতরের কোনো শক্তি আছে কিনা, সেখানে তাদের কোনো কাজ আছে কিনা সেটিও আমরা জানি না। আসলেই তারা ভারত বা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে কিনা সেটিও আমরা জানি না। নেপথ্যে এরকম আর কি কি থাকতে পারে, বা নেপথ্যে আসলেই ভারত বা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে কোনো রকমের আবারও পুনঃপ্রতিষ্ঠা করা, অথবা দেশের ভিতরে তাদেরকে আহ, ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য কিছু করছে কিনা, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে নেপথ্যে কিছু হচ্ছে কিনা? রুবেল ভাই। এটি এত বেশি নেপথ্যের প্রশ্ন যে ওই পর্যন্ত পৌঁছানোর দৌড় আমার নাই। আমার কিছু হচ্ছে অনুসিদ্ধান্ত নেওয়ার, হাইপোথেটিক্যালি চিন্তা করবার হচ্ছে সুযোগ আছে আর কি। তো আমি একটু আগে ভারতের কিছু প্রবণতার ব্যাপারে একটু আহ, 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 আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করি আর কি, যেটা আমি এর আগের পর্বে আহ, আমাকে আগে যখন আপনি সুযোগ দিয়েছিলেন তখন বলতে গিয়ে বলতে পারিনি আর কি। সেখান থেকে আমি আলোচনাটা আবার শুরু করছি। সেটা হচ্ছে, দেখুন যে এই ভারত যে এখন হচ্ছে আওয়ামী লীগের পক্ষে এত প্রচার করছে, ভারতের কিছু মিডিয়া যে প্রচার করছে, হ্যাঁ, এখনো কিন্তু দেখবেন যে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে, ঠিক আছে, সেইভাবে কিন্তু কোনো মুখ খোলেননি, ঠিক আছে। যা বেশি কথাবার্তা শোনা যাচ্ছে তা হচ্ছে ভারতের কিছু হচ্ছে মিডিয়া, এবং সেই মিডিয়াগুলোর মধ্যে দেখবেন যে তার মধ্যে অধিকাংশই হচ্ছে পশ্চিম বাংলা ভিত্তিক মিডিয়া থেকে হচ্ছে বেশি প্রচারণা গুলো করা হচ্ছে। এবং এই সমস্ত মিডিয়ার একটা বড় পরিচয় হচ্ছে তারা হচ্ছে বিজেপির, তারা হচ্ছে বিজেপির সমর্থক। এবং এই তারা বাংলাদেশ প্রসঙ্গে এই যে এত বেশি বাংলাদেশ বাংলাদেশ বলে জিকির তুলেছে, তার অন্যতম কারণ কি? তার অন্যতম কারণ কি তাদের হচ্ছে আওয়ামী লীগ প্রিয়তা বা শেখ হাসিনাকে খুব পছন্দ করে তাই তারা করছে? আমার আহ, ভাবনা হচ্ছে না, তারা তাদের স্বার্থে এই বিষয়টা করছে। তাদের স্বার্থ কি? তাদের স্বার্থ হচ্ছে পশ্চিম বাংলার হচ্ছে আগামী নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে তারা বাংলাদেশের একটা সাম্প্রদায়িক উত্থানকে নিয়ে হচ্ছে, এবং বাংলাদেশের কিছু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবার কিছু সংবাদ এবং হচ্ছে সহিংসতার সংবাদের মধ্য দিয়ে তারা তাদের দেশে যে হচ্ছে গিয়ে আহ হিন্দুত্ববাদী যে রাজনৈতিক দল রয়েছে, তাদের বিজেপি রয়েছে, এবং সেই বিজেপি যে বহুকাল ধরে চেষ্টা করছে, প্রথমে তারা বামফ্রন্টের বিরুদ্ধে লড়েছে, তারপর তারা এখন তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসার যে চেষ্টা করছে, চেষ্টা চরিত্র করছে, সেটার ক্ষেত্রে তারা তাদের দেশে যে সাম্প্রদায়িক রাজনীতি রয়েছে, তাদের দেশের মানে পশ্চিম বাংলার সাম্প্রদায়িক রাজনীতিকে বাংলাদেশের মুসলিম সাম্প্রদায়িক রাজনীতির ধোয়া তুলে ওই দেশে হিন্দু সাম্প্রদায়িক রাজনৈতিক দলকে ক্ষমতায় আনবার চেষ্টা করছে। বিশেষ করে পশ্চিম বাংলায় এই চেষ্টাটা তারা চলছে। এই পরিপ্রেক্ষিতে তারা এই ঘটনাকে কেন্দ্র করে যেটুকু লাভ নেওয়ার, ঠিক আছে, যেটুকু নেগেটিভলি হলেও সেটা কিন্তু তারা লাভবান হচ্ছে। এবং বাংলাদেশে কিন্তু নানা ধরনের এই যে হটকারিতা করে নানান সুযোগ তৈরি করে দিচ্ছে, এবং সেই সুযোগগুলো হচ্ছে আবার বিজেপির মতো করে সেই সুযোগগুলোকে ক্যাশ করছে। এখানে মন্দির ভাঙা হলে, এখানে হচ্ছে গিয়ে
আমাদের হিন্দু ভাইদের বাড়িঘর লুটপাট হলে, এখানে হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দের বাসভবন ভাঙচুর করা হলে, বা ইভেন ধানমন্ডি ৩২ নম্বরেও যদি ভাঙচুর করা হয়, এরকম নানান ঘটনাগুলোকে কিন্তু ওখানে হচ্ছে খুবই ফুলিয়ে ফাঁপিয়ে প্রদর্শন করা হচ্ছে। একই সাথে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা যাচ্ছে এতে, এবং এর বিনিময়ে সেখানে ভারতের যে হিন্দুত্ববাদী রাজনীতি আছে সেটা পশ্চিম বাংলায় জনপ্রিয় করার উদ্যোগ চলছে, এবং জনপ্রিয় কিন্তু হচ্ছে। এবং আমরা নিশ্চিত যে আগামী সেখানকার যে বিধানসভা নির্বাচন হবে, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু এর একটা ফলাফল দেখা যাবে, যে বহু চেষ্টার পর অবশেষে বিজেপি হয়তো তার গেরুয়া পতাকা এবার হচ্ছে কলকাতায় তারা উড়াতে পারবে। এই পরিপ্রেক্ষিত থেকে যেটা মনে রাখতে হবে, যে আওয়ামী লীগকে মনে রাখা উচিত, অভিজ্ঞতা তার নিশ্চয়ই আছে, যে আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আমেরিকা বলেন আর ভারত বলেন, তারা তাদের তাদের যে হচ্ছে গিয়ে স্বার্থের জায়গা রয়েছে, বা তাদের যে কমন এনিমির জায়গা রয়েছে, সেই কমন এনিমির ক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা কিন্তু হচ্ছে গিয়ে এককাট্টা হয়েই কাজ করবে, এবং তাদের এককাট্টা হয়ে কাজ করার ক্ষেত্রে তাদের অন্যতম এই অঞ্চলের ভূ রাজনৈতিক শত্রু হচ্ছে চীন, এবং চীনকে কেন্দ্র করেই তারা তাদের ভূ রাজনৈতিক বিষয়টি দাঁড় করাবে। সেটাকে দাঁড় করাতে গিয়ে তারা যদি দেখে যে বাংলাদেশে যদি হচ্ছে এক ধরনের জামাত ইসলাম মার্কা শক্তি আসে ক্ষমতায়, বা খোদ জামাত ইসলাম আসে, বা অন্য আরো ফার রাইট দল বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়, যেটাকে কেন্দ্র করে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে বঙ্গোপসাগর বা বাংলাদেশে হচ্ছে গিয়ে মার্কিন উপস্থিতি অনিবার্য হয়ে ওঠে, এবং সেটাকে কেন্দ্র করে হচ্ছে গিয়ে মালাক্কা প্রণালী যদি কোনোভাবে আটকে দেওয়া যায়, তাতে চীনকে হচ্ছে গিয়ে খুব বিপাকে আহ ফেলা যাবে। ফলশ্রুতি তারা কিন্তু সেই ধরনের চেষ্টা করবে। সেক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে ভুলে যাবে আওয়ামী লীগকে, ভুলে যাবে তারা শেখ হাসিনাকে, ভুলে যাবে যে শেখ হাসিনা তাদেরকে কত ধরনের সুবিধা দিয়েছিল, কত ধরনের ছাড় দিয়েছিল, সমস্ত জিনিস কিন্তু তারা ভুলে যাবে। এবং এই জায়গায় যদি কোনো ধরনের আপোষ সাফায়ও যায় হচ্ছে মানে অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা আগামীতে যারা হচ্ছে নির্বাচিত হয়ে আসবে, সেক্ষেত্রে তখন হচ্ছে তারা তাদেরকে ভুলে যাবে। ফলে ওই ভারতের বা আমেরিকার লেজ ধরে আহ কোথাও ফিরে আসা, রাজনীতিতে ফিরে আসা সম্ভব না। ঠিক আছে? অত্যন্ত বর্তমান যে ভারতের যে শাসক এবং তাদের যে শ্রেণী চরিত্র, তাদের উপর ভরসা করতে পারেন তারা, কিন্তু ভরসা করলে হচ্ছে গিয়ে আশ্রয় পাবেন, কিছুটা প্রশ্রয় পাবেন, কিন্তু এর বেশি কিছু কিন্তু আর পাওয়া থাকবে না। বরঞ্চ তাদের চেষ্টা করতে হবে, ভাবতে হবে তাদের ভুলটা কোথায় ছিল, আত্মসমালোচনা করতে হবে, বিচারের বিচারকে হচ্ছে গিয়ে ফেস করতে হবে। সেখানে তারা তাদের কথা বলতে পারে। সেখানে যদি কোনো ষড়যন্ত্র থাকে, ষড়যন্ত্রের কথা তারা বলবে। বলার মধ্য দিয়ে, বিচার ফেস করার মধ্য দিয়ে, এবং কতগুলো জায়গায় হচ্ছে যে নৈতিক অধঃপতন হয়েছে সেটা স্বীকার করে, আত্মসমালোচনা করে, ঠিক আছে, তারা বাংলাদেশের রাজনীতিতে আবার আবার বাংলাদেশের রাজনীতিতে তাদের উত্থান ঘটতে পারে। কিন্তু সেটা কখনোই তারা যদি স্বপ্ন দেখে থাকে যে হচ্ছে ট্রাম্প বা মোদি করে দেবে, তাহলে হচ্ছে অত্যন্ত সেটি ভুল তারা হবে। ভুল করছে। আমি আবারও আমাদের ইলিয়াস খান, আপনি একটু ষড়যন্ত্রের কথা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টায় নির্বাচন নিয়ে কত দ্রুত নির্বাচন দেওয়া হবে কি হবে না, সংস্কার ইত্যাদি প্রশ্ন তুলে যেন কোনো একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আপনার কাছে কেন মনে হচ্ছে যে ষড়যন্ত্র চলছে? আর যদি ষড়যন্ত্র হয়েই থাকে, কে কার বিরুদ্ধে, কোন শক্তি এই ষড়যন্ত্রের সাথে আছে বলে আপনার কাছে তথ্য আছে অথবা সন্দেহ করছেন? জি 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 যে একটি পক্ষ এখন চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে। দেশের রাজনৈতিক বাস্তবতায় সেটি কি এখন করা ঠিক হবে? এখন কি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সেরকম আছে? বাট একটি পক্ষ চাচ্ছে এটি করে এটা কি বলা যায়, একটা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হলে, যেমন এই অবস্থায় যদি বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে আমার মনে হয় যে আইন শৃঙ্খলা ঠিক রাখা কোনো প্রকার সম্ভব, নানা ধরনের সংকট সৃষ্টি হবে। একটি পক্ষ কিন্তু সবসময় চাই এই ধরনের সংকট সৃষ্টি হলে গণতান্ত্রিক শক্তি যেগুলো আছে সেগুলো বাইরে রেখে ক্ষমতা দখল করা। সুতরাং আপনি যেটা বলেছেন, আপনার সাথে এটি এটি কি বলে যে ষড়যন্ত্র কোথাও কোথাও চলছে, রাজনীতি যে বড় স্টেক হোল্ডার বিএনপি, তাকে ক্ষমতার বাইরে রেখে একটা পক্ষ চেষ্টা করছে বলে আমার মনে হচ্ছে। নানা ধরনের দেখুন, ব্রাদারহুডের মতো ছোট ছোট দল করা হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশে যে
কালচারাল চেঞ্জ হচ্ছে। আপনি আপনি দেখুন যে ঢাকায় নাট্য উৎসব করতে দেওয়া হয় না, নাট্য উৎসব বন্ধ করে দেওয়া হয়, বৈশাখী উৎসব বন্ধ করে দেওয়া হয়, মেলায় স্যানিটারি নেপকিন বিক্রি করে এজন্য না, এমনি দেয় বোধ হয় স্যানিটারি নেপকিন, এই জন্য স্টল বন্ধ করে দেওয়া হয়। এগুলো খুব ভালো সিমটম না। এবং একটু আগে যে আপনি প্রশ্ন করে সেটি বলি যে আওয়ামী লীগের যে কমিটি করবে, নতুন করে সংগঠিত করবে, খুব কষ্ট হয়। এত বড় একটি দল গণতন্ত্রের জন্য লড়াই করছে, নানা কিছু করেছে, মহান মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে মোদি যাবেন, আওয়ামী লীগ সেখানে দাঁড়িয়ে, আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাকর্মী যারা আছেন তারা মোদি সাহেবকে সাপোর্ট করছেন, তাকে স্বাগত জানাচ্ছেন। এটি খুব দুর্ভাগ্য। এবং তাদের একটি স্বপ্ন ছিল যে মোদি সাহেব এবং ট্রাম্পের বৈঠকের পরে, ট্রাম্পের জি বৈঠকের জি পরে নতুন নতুন কিছু বাংলাদেশে ঘটবে, কিন্তু তাদের সেই আশা কিন্তু পূরণ হয় না। সুতরাং আমি বলতে চাই শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। তারা যে বাংলাদেশের মানুষের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, চুরির যে ইলিয়াস খান, আপনি মৎসব একটি ইঙ্গিত চালিয়েছে, এই দিচ্ছিলেন, জন্য বাংলাদেশের মানুষ, জি, আপনি একটি ইঙ্গিত দিচ্ছিলেন যে চুরি, বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য নানা রকমের যে চেষ্টা, নানা রকমের সেটি বলতে গিয়ে আপনি বলছিলেন যে ইসলামী দলগুলির বা ধর্মীয় দলগুলির এক ধরনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারা নানান রকমের কর্মকাণ্ডের পাশাপাশি পেছনেও কোনো প্রভাবিত করার চেষ্টা করছে কিনা সে প্রসঙ্গে আপনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টিও এনেছেন। আপনি জামাতে ইসলামীর নামটি সরাসরি বলেননি, কিন্তু আমরা দেখেছি গত কিছুদিন যাবৎ বিএনপি এবং জামাতে ইসলামীর এক ধরনের উম, মুখোমুখি অবস্থান, বলতে যে এরকম মারামারি, সব কথাটি বলি মারামারি নয়, কিন্তু আমরা মনে হয় উম, ইলিয়াস খানের সাথে সংযোগে সামান্য সমস্যা হচ্ছে। আমি এই একই প্রশ্নটি আহ, জনাব রুবেল আপনাকে জিজ্ঞেস করতে চাই যে জামাতে ইসলামীর সাথে গত কিছুদিন যাবৎ বিএনপির যে একটি বাক বিতণ্ডাই চলছে দেখছি, এটি কি আপনার কাছে লোক দেখানো মনে হয়, নাকি আসলেই এই দুটি দলের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে বলে মনে হয়? এটি কি কারণ? হ্যাঁ, কারো কারো এটা সন্দেহ যে এটা এটি এটা আসলে লোক কোনো, দেখানো। হ্যাঁ, ধন্যবাদ। এটা কোনো লোক দেখানো বিষয় না, এটা খুব বাস্তব একটা ঘটনা আর কি। এখন হচ্ছে পাওয়ার চ্যালেঞ্জার হচ্ছে আহ, প্রথমত বিএনপি। আর যেহেতু আওয়ামী লীগ নেই, সেহেতু তাদের জোটেরও প্রয়োজন নাই। এবং জামাতও হচ্ছে এই মুহূর্তে নিজেকে পাওয়ার কন্টেন্ডার হিসাবে দেখতে চায়। ফলে ক্ষমতার প্রশ্নে এখন উভয় মুখোমুখি হতেই পারে, এবং তারা ইতিমধ্যে মুখোমুখি হয়ে গেছে। এবং আমরা শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া না, এখন কিন্তু এক ধরনের শীর্ষে আছেন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আপনি যদি মাঠে দেখেন, ময়দানে দেখেন, অফিসে দেখেন, আদালতে দেখেন, হাসপাতালগুলো দেখেন, সমস্ত জায়গায় কিন্তু এক ধরনের হচ্ছে দখলদারিত্বের প্রতিযোগিতা রয়েছে। এবং এখানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সংগঠন ছোট হলেও আপনার হচ্ছে এই যে প্রশাসনিক পদটদের ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু জামাত ইসলাম অনেক এগিয়ে আছে। অনেক জায়গায় কিন্তু তারা হচ্ছে তাদের লোক বসিয়ে ফেলেছে জামাত ইসলাম। এবং সেখানে স্বাভাবিকভাবেই হচ্ছে গিয়ে বিএনপির সাথে সেখানে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এটা একটা পরিপ্রেক্ষিত। আরেকটা জায়গায় একটু আমি মানে আসতে চাই। সেটা হচ্ছে যে এটা খুব আ আ পুরনো ষড়যন্ত্র তত্ত্ব। এটা খুব পুরনো কনস্পিরেসি থিওরি। সেই কনস্পিরেসি থিওরিটা আজ থেকে বহু বছর আগে আ আপনার হচ্ছে সেই ২০০৫-৬ সালের দিকে আমরা শুনেছিলাম। আ হ্যারি কে টমাস, হ্যারি কে টমাস বাংলাদেশের একজন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। সে বাংলাদেশের রাজনীতি নিয়ে কমেন্ট করতে গিয়ে একটা কমেন্ট করেছিলেন যে, "এই দেশের জন্য প্রয়োজন -2 থিওরি।" এই -2 থিওরি মানে হচ্ছে একদিকে আও আওয়ামী লীগকে মাইনাস করা এবং একই সাথে বিএনপিকে মাইনাস করা। এবং সেই -2 থিওরির উপর বেসিস করেই সেই -2 থিওরির উপর বেসিস করেই কিন্তু সংঘটিত হয়েছিল আপনার হচ্ছে 111 এর ঘটনাবলী আরকি। ফলে সেই 111 এর শঙ্কা আ ফিরে আসতে পারে। সেটা নিয়ে বিএনপি আ অবশ্যই শঙ্কিত হতে পারে। আবার একই সাথে দেখবেন হ্যারি কে টমাস যেমন -2 থিওরির কথা বলেছিল,
একই সাথে আপনার নিশ্চয়ই মনে আছে ম্যারিয়ান পিটার্স, তিনিও মার্কিন অ্যাম্বাসেডর ছিলেন বাংলাদেশে। তার একটা বক্তব্য ছিল, সেটা হচ্ছে জামাত ইসলাম ইজ এ মডারেট মুসলিম পার্টি। অর্থাৎ জামাত সম্পর্কে এক ধরনের সফট কর্নার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সে সময়কালে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সে সময়কালে বলেছিলেন। একদিকে বলেছিলেন -2 থিওরি, তারপরে বলেছিলেন জামাত ইজ এ মডারেট মুসলিম পার্টি। ফলশ্রুতিতে যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে তার পারপাস সার্ভ করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি হচ্ছে গিয়ে জামাতে ইসলাম। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই যে গাজা, এই যে প্যালেস্টাইনে এই যে কি পরিমাণ নির্মম হত্যাযজ্ঞ চলছে গত ১.৫ বছর ধরে, আপনি জামাত ইসলামের কোনো কর্মসূচি খেয়াল করবেন? কোনো খেয়াল করবেন। এই যে গতকালই তো তারা তাদের হচ্ছে গিয়ে সে এটিএম আজহারের জন্য ঢাকা শহরকে তারা একেবারে ব্লক করে দিল। বললেন যে ৩ কোটি মানুষকে জেলখানায় ভরার জন্য প্রস্তুত থাকতে বলেছে ডাক্তার শফিকুর রহমান ইউনূস সাহেবকে। তো এত কিছু তারা করতে পারে, কিন্তু তারা কিন্তু প্যালেস্টাইন ইস্যুতে, গাজা ইস্যুতে কথা বলছেন না। এটা খুব লক্ষ্য রাখা এবং মনে রাখার মতো একটি বিষয় যে জামাত কিন্তু প্যালেস্টাইন ইস্যু নিয়ে, গাজা ইস্যু নিয়ে তারা কিন্তু তাদের মুখ বা তারা তাদের কোনো কর্মসূচি তারা পালন করেনি, করছে না। কারণ তারা হচ্ছে সেখানে যে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সদ্ভাব রাখবার একটা কূটকৌশলে তারা আছে। ফলে নানাভাবে এই বিষয়গুলো যেমন আমরা বুঝতে পারছি, কমিউনিস্ট পার্টি বুঝতে পারছেন বা আপনারা বুঝতে পারছেন, বিএনপি কি বুঝতে পারছে না? বিএনপি হাইকমান্ড বুঝতে পারছে না? অবশ্যই বিএনপি বুঝতে পারছে যে এখানে নানা ধরনের ষড়যন্ত্রের বিষয়গুলো চলছে। এবং হয়তো সেই কারণেই এখনো তারেক রহমান কিন্তু এতদিন হয়ে গেল বাংলাদেশে, তিনি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে কিন্তু আসেন নাই এখনো। এবং এই বিষয়টিকে নিয়ে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখি যে বিএনপি এবং জামাতের মধ্যে হচ্ছে গিয়ে দূরত্ব, বাস্তব দূরত্ব তৈরি হয়েছে এবং অনেক ক্ষেত্রেই তারা মুখোমুখি হয়েছে। এবং শোনা যায় এই যে কুয়েটের যে সংঘর্ষে, সে সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র কিংবা সাধারণ ছাত্রদেরকে প্রভোকেশন এর ক্ষেত্রে ইসলামিক ছাত্র শিবিরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বেসিক্যালি এটা হচ্ছে শিবির আর ছাত্র দলের একটি হচ্ছে গিয়ে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বটার ক্ষেত্রে আবার খুব কৌশলের সাথে তারা হচ্ছে সাধারণ ছাত্রদেরকে ব্যবহৃত করে এই জায়গাটা এসেছে। যেটি বলছিলেন যে বিএনপি নিশ্চয়ই বোঝে হুম। এবং বুঝে বলেই এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি নিজেও কয়েকবার বলেছেন যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সাংবাদিক ইলিয়াস খান, তাকে আমরা হারিয়ে ফেলেছি। উনি অবশ্য বলেছিলেন যে উনি খুব বেশি রকমের সময় দিতে পারবেন না, হয়তো উনি অন্য কাজের কারণে আমাদেরকে ছেড়ে এখন আপাতত চলে গেছেন। তো উনি যেই কথাটি বলেছিলেন ষড়যন্ত্রের কথা, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলি বা দেশের ভিতরে একটি ষড়যন্ত্র, আর আপনি যে ইঙ্গিতে দিচ্ছিলেন যে যুক্তরাষ্ট্রের যে অতীতের -2 ফর্মুলা, তারা কি জামাতকে সামনে রেখে এখন আবারও সেই -2 ফর্মুলা এগিয়ে নেওয়ার কিছু করছে বলে ইঙ্গিত পাচ্ছেন বা নেপথ্যে এরকম কিছু ঘটছে বলে কি আপনার কাছে মনে হচ্ছে? এটা একান্তই মনে হওয়া। এটা আমাদের হচ্ছে পূর্বে যে ঘটনাবলী রয়েছে, সারা পৃথিবীতে যে ঘটনাগুলি ঘটে, ঠিক আছে? সেই ঘটনাগুলো থেকে যে আমরা শিক্ষা নিই, ইতিহাস থেকে যে শিক্ষা নিই, সেইখানে দাঁড়িয়ে আমরা এখানে একেবারে আপনার হলো ডকুমেন্টেশন আমরা দিতে পারছি না। কিন্তু সার্কামফারেন্সিয়ালি আমরা বলতে পারি হচ্ছে যে পৃথিবী যে অপরাপর যে এই সময়কালে বিগত ১০ বছরে যে সমস্ত গণ অভ্যুত্থান ঘটেছে এবং রেজিম চেঞ্জ ঘটেছে এবং সেই রেজিম চেঞ্জ গুলো যেগুলোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করেছে সেখানে তাদের একটা কমন কিছু প্রবণতা রয়েছে এবং সেই প্রবণতার মধ্যেই আছে যে তারা সেখানে যে রাজনৈতিক দলগুলো সে দেশে হচ্ছে গিয়ে সারফেসে থাকে বা ক্ষমতায় থাকে, সেই রাজনৈতিক দলগুলোকে কিন্তু তারা সেই জায়গায় মাইনাস করে দেন, ঠিক আছে? এবং সেই ধরনের সুরও কিন্তু আমরা দেখতে পাই যে বর্তমানে অনেক যারা নতুন রাজনৈতিক দল করতে চান তাদেরও কথাবার্তায়, তাদেরও স্লোগানে হচ্ছে সেই সুর কিন্তু প্রতিনিধিত্ব হয়, আর প্রতিধ্বনিত হয়। আমরা অনেকক্ষণ যাবৎ বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে পর্দার আড়ালে কি ধরনের রাজনীতি চলছে।
আপনি অনেক কিছুই বলতে চেয়েও আবার বলতে চাননি, যেটি আপনি হাইপোথিসিস বলছিলেন। কিন্তু আরো কিছু অ বিষয় আছে যেগুলি আপনারা রাজনীতিবিদরা আ সবসময় প্রকাশ্যে বলেন না। নেপথ্যেরটা নেপথ্যেই রেখে দেন। সাংবাদিক ইলিয়াস খানও বলতে চেয়ে উনি নিজেই বলেছেন যে অনেক কিছু বলা যায় না। তো সেই বলা না যাওয়া কথাগুলোরও অনেক ইঙ্গিত আপনারা দিয়েছেন দুজনেই। ইলিয়াস খান আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আপনাকেও আমরা আ কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই সময়ে আমাদেরকে মূল্যবান আপনার এই সময়টুকু দেয়ার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকে আপনার কাছ থেকেও বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নেব। এর আগে আবারও এই ঢাকা টাইমসের টক শো মিঠে করা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এটি প্রচার হয় রাত ১০টায়। আপনারা চোখ রাখবেন ঢাকা টাইমস ফেসবুক পেজ এবং ঢাকা টাইমসের ইউটিউব চ্যানেলে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।